ঘটনাটি যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক এমন একটা জিনিস যেটা কারো উপরে প্রয়োগ করা হলে তার জীবন পর্যন্ত যেতে পারে, আর না হয় সারা জীবন এমন লাঞ্ছনার শিকার হতে হবে যে মন চাইবে নিজে থেকেই মরে যেতে। শুধু এতটুকুই নয়, আরও অনেক ধরনের কালো জাদু মানুষ মানুষকে করে থাকে। হতে পারে সেটা শত্রুতা থেকে, আর না হয় হিংসা থেকে। তবে সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যারা এগুলো করে থাকে তারা দূরের কোনো মানুষ নয়, বরং নিকটাত্মীয় অথবা নিজ পরিবারেরই কেউ। আসসালামু আলাইকুম তৌহিদ ভাই, কেমন আছেন? আশা করছি আপনি এবং আপনার শ্রোতারা সকলেই আল্লাহর রহমতে ভীষণ ভালো আছেন। আমি খন্দকার নূর, ঢাকা মোহাম্মদপুর থেকে আপনাকে রেগুলার শোনা যাচ্ছি। আপনার আগের চ্যানেল ভূতের ডায়েরিরও নিয়মিত শ্রোতা ছিলাম আমি। আপনার আগের চ্যানেলটি নষ্ট হয়ে যাওয়ায় ভীষণ কষ্ট পেয়েছিলাম। ভেবেছিলাম হয়তো আর আপনাকে শুনতে পারবো না। পরে আপনার ফেসবুক পেজ থেকে জানতে পারলাম আপনি অদ্ভুত প্রভু নামের এই চ্যানেলটি আবার শুরু করেছেন। এটা জানার পর খুব খুশি হয়েছিলাম, যদিও এর আগে আমি কখনোই ঘটনা পাঠাইনি। সত্যি বললে আলসেমির কারণে ঘটনা লিখব করেও আর লেখা হয়ে ওঠেনি। অবশেষে আলসেমি কাটিয়ে আজ একটি ঘটনা লিখতে যাচ্ছি। আমার জীবনে ঘটে যাওয়া অনেক ধরনের স্টোরি আছে, তার মধ্যে একটি ঘটনা আমার কাজিন আবির আপনাদের চ্যানেলে শেয়ার করেছে। আজ আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি আমার জীবনে ঘটে যাওয়া প্রথম ঘটনা। অনেক কথাই বলে ফেলেছি, তবে ঘটনা শুরু করার আগে বলতে চাই, লেখার মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কথা না বাড়িয়ে ঘটনা শুরু করে দিচ্ছি। আমার বয়স তখন 5 কি 6 বছর হবে। ঘটনার সময় যা যা হয়েছিল সব আমার মনে না থাকলেও কিছু কিছু বিষয় আমার এখনও স্পষ্ট মনে আছে। আর বাকি যা ভুলে গিয়েছিলাম সেগুলো আমি আমার মার কাছ থেকে শুনেছিলাম। সব মিলিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করছি। তখন সবে স্কুলে ভর্তি হয়েছি ক্লাস 1-এ। ব্রেন মোটামুটি ভালোই ছিল। যে কোনো পড়া 1-2 বারের বেশি পড়া লাগতো না, মুখস্থ হয়ে যেত। খেলাধুলাতেও খুব পারদর্শী ছিলাম। সব মিলিয়ে ভালোই যাচ্ছিল সবকিছু। কিন্তু আস্তে আস্তে আমার বাবা মা খেয়াল করলো আমার শরীর অনেকটাই শুকিয়ে যাচ্ছিল কোনো কারণ ছাড়াই। আবার ছোটখাটো বিষয় নিয়েও অনেক জিদ করতাম। আপনারা ভাবতে পারেন ছোট ছিলাম, জিদ তো করবই, কিন্তু আমি ছোটবেলায় খুবই ভদ্র একটা ছেলে ছিলাম। অন্য বাচ্চাদের মতো কান্নাকাটি বা কোনো কিছু নিয়ে জিদ করতাম না। আম্মু যা বলতো চুপচাপ সেটাই শুনতাম। এমনকি দোকানে কোনো খেলনা পছন্দ হলেও একবার বলতাম কিনে দেওয়ার কথা, কিন্তু আম্মু বা আব্বু যদি মানা করতো তাহলে একটু মন খারাপ হতো ঠিকই, কিন্তু জিদ বা কান্নাকাটি কিছুই করতাম না, চুপচাপ বাড়ি চলে আসতাম। বিশেষ করে এই কারণে আমার এই বিহেভিয়ারটা তাদের নজরে খুব ভালোভাবেই পড়েছিল। প্রথমে ছোটভাবে খুব একটা গুরুত্ব না দিলেও পরে যখন তারা খেয়াল করলো আমার শারীরিক পরিবর্তন আর ব্যবহারে অস্বাভাবিকভাবে পরিবর্তন হচ্ছে, তখন তারা আমাকে ডক্টরের কাছে নিয়ে যায়। তিনি ছিলেন শিশু বিশেষজ্ঞ, কিন্তু তিনি আমাকে দেখে খুব একটা কিছু ধরতে পারলেন না। তবে তিনি আমাকে কিছু টেস্ট দেন, যেগুলো করার পর জানতে পারি আমার রক্তশূন্যতা হয়েছে। ডক্টর কিছু মেডিসিন দিয়ে বলে ঠিক হয়ে যাবে, কিন্তু 5-6 মাস মেডিসিন খাওয়ার পর কোনো পরিবর্তন হয়নি। তখন আমার বাবা মা আমাকে নিয়ে নানুবাড়ির ওইদিকে একজন আছেন যিনি কবিরাজি চিকিৎসা করেন, তার কাছে নিয়ে যান। উনি সব দেখে বলেন যে আমাকে নাকি কালো জাদু করা হয়েছে, রক্তবান নামের কালো জাদু, যেটাতে আমার শরীরে সবসময় রক্তের ঘাটতি থাকবেই আর সবসময় অসুস্থ থাকবো। সে আরও বলে যে সে আমার ফুল ট্রিটমেন্ট করতে পারবে না, এত কঠিন কাজ নাকি সে পারে না। তবে একটা কাচের বোতল পরে দেন আর বলেন যে কোনো পিওর তুলারাশির মানুষের হাতে বোতলটা ধরিয়ে দিবেন, তাতে করে আমাদের বাড়িতে নাকি কিছু তাবিজ আছে, সেগুলোর সন্ধান পাওয়া যাবে। তার কথা মতো বাড়িতে আসার পর আব্বু আমার এক চাচাতো ভাইয়ের খালা, যিনি চাচাতো ভাইদের বাসায় থাকতো, তাকে ডেকে আনলেন। সবাই জানতো সে নাকি পিওর তুলারাশির মানুষ। আব্বু মজা করে তাকে বলল, বেআইন, খালি তো শুনলামই যে আপনি নাকি তুলারাশি, আজকে একটু দেখবো আপনি কেমন তুলারাশি। এই বলে আব্বু বোতলটা বের করে ওনাকে মাটিতে হাত রেখে বোতলটা ধরতে বলে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, বোতলটা ধরার সাথে সাথে তার হাত নিজে নিজেই এমনভাবে চলতে শুরু করলো যে সে নিজেও নিজেকে আটকাতে পারছে না। তার হাত ঘরের ফ্লোর থেকে চলতে চলতে দরজা দিয়ে ঘরের বাইরে যেতে লাগলো। সবাই আমরা তার পিছে পিছে দৌড়ে যেতে লাগলাম। সে ঘর থেকে বের হয়ে আমাদের ঘরের পিছনের দিকে যেতে লাগলো।
গাছের শিকড়ের সাথে তার পা বেজে যাওয়াতে সে মাটিতে পড়ে যায়, কিন্তু তার হাত তখনও থামেনি। তার হাত মাটি থেকে তাকে ওভাবেই টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল। আমাদের ঘরের পিছনে আমাদের একটা গভীর কুয়া ছিল, যেটার পানি আমরা গোসল বা খাওয়ার জন্য ব্যবহার করতাম। তার হাত তাকে সেই কুয়ার দিকেই নিয়ে যাচ্ছিল। কুয়ার ভেতরে যখন তার হাত সহ সে নিজেও পড়ে যেতে লাগছিল, তখন আব্বু পিছন থেকে দৌড়ে যেয়ে তার হাত থেকে বোতলটা সরিয়ে দেয়, আর তখনই সে ওইখানেই থেমে যায়। পরবর্তীতে আব্বু তার কাছে ক্ষমা চায়, কারণ সে যথেষ্ট ব্যথা পেয়েছিল পড়ে যাওয়ার কারণে। পরের দিন আব্বু লোক দিয়ে কুয়া পরিষ্কার করার জন্য বলে। পরিষ্কার করতে করতে সেখান থেকে 29টা তাবিজ বের করে। পরে সেগুলো জ্বালিয়ে দেওয়া হয় ঠিকই, কিন্তু আব্বু আম্মুর মনে তখনও সন্দেহ থাকে যে কুয়ার ভেতরে আরও তাবিজ থাকতে পারে। তাই তারা ওই দিনই কুয়াটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। এর কিছুদিন পর আমার জিদ করা কমে গেলেও শরীর ভালো হচ্ছিল না কোনোভাবেই। তখনই আমার বাবা মার আমার এক দাদার কথা মনে পড়ে, যিনি ছিলেন আমার দাদারই চাচাতো ভাই। আমার চোখে দেখা তিনি একজন আল্লাহভীরু এবং অত্যন্ত কামেল একজন বান্দা ছিল। বছরে তিনি 6 মাস রোজা রাখতেন। বছরে তিনি একবার করে কোরআন খতম দিতেন, যেই 6 মাস তিনি রোজা রাখতেন। সিহরির পর থেকে কোরআন পড়া শুরু করতেন, ইফতারের আগে খতম দিতেন। মাঝখানে শুধু নামাজের বিরতি নিতেন। তিনিও অনেক কিছু জানতেন, তাই তাকে খবর দেওয়ার সাথে সাথেই পরের দিন তিনি চলে আসেন। তিনি আগে সব শুনলেন, তারপর আব্বুকে বললেন আজকে মাগরিবের নামাজের পর আমার ট্রিটমেন্ট করবেন, আর আল্লাহ সহায় হলে আজকে থেকেই নাকি আমি সুস্থ হয়ে যাব। এই কথা শুনে আম্মু আব্বু অনেক খুশি হয়। মাগরিবের নামাজের পর তিনি আমার ট্রিটমেন্ট শুরু করেন। তার আগে তিনি আমাকে কিছু পানি পরে দেন, আর সেই পানি দিয়ে আমাকে গোসল করে আসতে বলেন। আম্মু আমাকে গোসল করিয়ে দেয়, তারপর দাদার কাছে নিয়ে যায়। দাদা তখন পানিসহ একটা মাটির হাঁড়ি আর একটা মোমবাতি জ্বালিয়ে উঠানে বসেছিল। আমাকে পাশে দাঁড় করিয়ে অনেকক্ষণ দোয়া দরুদ পড়ে আমার পুরো শরীরে ফু দিলেন। আর দেখলাম ঝিনুকের একটা সাদা টুকরোতে কিছু সরিষার তেল লাগিয়ে আমার পেটে মালিশ করলেন। তারপর ঝিনুকটি মোমবাতির আগুনের ওপর রাখতেই ঝিনুকের ওপর থেকে অনবরত কালো ধোঁয়া বের হতে থাকে। সাথে সাথে ঝিনুকটা মাটির হাড়ির ভেতরে পানির ওপরে ছেড়ে দেয়। সঙ্গে সঙ্গে কালো ধোঁয়া গায়েব হয়ে যায়, ধবধবে সাদা ঝিনুকটা ভেসে ওঠে। আর অলৌকিকভাবে সাদা ঝিনুকে কালো অক্ষরে আরবি অনেকগুলো লেখা ভেসে উঠতে থাকে, প্রায় 3 লাইনের মতো লেখা। এই সম্পূর্ণ ঘটনাটি আমার নিজ চোখে দেখা, আর এই সম্পূর্ণ মুহূর্তটি আমার পুরোপুরিভাবে এখন পর্যন্ত মনে আছে। দাদা তখন আমাকে ঘরে নিয়ে যেতে বলেন। তিনি বলেন কালকে আমাদের সাথে কথা বলবেন। পরের দিন সকালে দাদা জানান যে আর কোনো সমস্যা নেই, এখন রাতে তিনি যা করার করে দিয়েছেন। আব্বু দাদাকে জিজ্ঞেস করেছিল কে করেছিল কালো জাদু। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন সে নাম বলতে পারবে না, নাম বললে অনেক ভালো একটা পারিবারিক সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আব্বু বারবার জিজ্ঞেস করলেও তিনি নামটা বলেননি, শুধু বলেছিলেন যে যেই করেছে সে এই কালো জাদু আমার উপরে আর কখনো করতে পারবে না। কিছুদিনের মধ্যেই আমার পরিবর্তন লক্ষ্য করা যায়, মানে আমি যে সুস্থ হচ্ছি সেটা বোঝা যাচ্ছিল। আল্লাহর রহমতে আমার সেই সমস্যা আর কোনোদিনই হয়নি। তো এই ভাই, এই ছিল আমার জীবনের প্রথম কালো জাদুর ঘটনা। যদিও এটা কোনো ভয়ঙ্কর ঘটনা নয়, তবে সেই 1-1.5 বছর এই কালো জাদু আমাকে ভীষণ কষ্ট দিয়েছে। ভালো লাগলে ঘটনাটি পড়ে শোনানোর অনুরোধ থাকলো, আর ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। খুবই ডার্ক একটি ঘটনা ছিল। আশা করছি আজকের এই ঘটনাটি আপনাদের কাছে যথেষ্ট ভালো লাগবে। যদিও ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি কিন্তু চাইলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর যারা আজ আপনারা আমার এই চ্যানেলটি নতুন শুনছেন, তারা কিন্তু চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিতে পারেন, যাতে করে এর পরবর্তী কোনো ঘটনা আপনারা মিস না করে ফেলেন। আর আপনারাও যদি চান আমার এই অদ্ভুত প্রহর চ্যানেলে ঘটনা পাঠাতে, তাহলে কিন্তু আপনাদের জন্য 2টি ওয়ে আছে। একটি হচ্ছে ইমেল আর একটি হচ্ছে হোয়াটসঅ্যাপ। 2টি ওয়ে খুব ইজি। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে odbhutprohor@gmail.com, odbutprohor@gmail.com। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01609995441।
দ্যাটস ইট। এই দুটি ওয়েতেই চাইলে কিন্তু আপনারা আপনাদের সাথে ঘটে যাও যে কোনো ধরনের হরর স্টোরি বা কালেক্ট করেও কিন্তু আমাদের কাছে পাঠাতে পারেন। সেটি আমরা শ্রোতাদের উদ্দেশ্যে পড়ে শোনানোর চেষ্টা করব অবশ্যই, ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তী আরো একটি এপিসোডে। সে পর্যন্ত কিন্তু সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।